চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী আবরাজ জাহিরের কাছে। দর্শককে বলছিলাম সঙ্গীত শিল্পী, কিন্তু আপনি তো শুধুমাত্র সঙ্গীত শিল্পী না, আপনি গান লিখেন, গান সুর করেন, আবার কম্পোজ করেন, সঙ্গীত পরিচালনা কাজটিও করে থাকছেন। কোনটা সবথেকে বেশি আরাম লাগে? গান তো করি আসলে সবাই পছন্দ করে, ভালোবাসে, দ্যাটস ওয়াই। বাট আমি অলওয়েজ আসলে মানে মিউজিক মেক করতে পছন্দ করি, নতুন নতুন কিছু ক্রিয়েট করতে পছন্দ করি। কম্পোজিং বলা যেতে পারে, সুর করা। ইয়েস, কম্পোজিশন করাটাই খুব বেশি পছন্দ করি। দেন কম্পোজিশন করতে গিয়ে মাঝে মাঝে মনে হয় যে এই গানটা আমি করি, আই থিঙ্ক মেবি মানে ভালো হবে, হোপফুলি নিজের উপর একটা কনফিডেন্স রাখি। সেই জায়গা থেকে দেন যখন কাউকে কোনো একটা ডেমো শোনাই, অনেক সময় দেখা যায় অনেকে বলে যে না এই গানটা আপনিই করেন, এটা আপনার গলায় ভালো মানাচ্ছে, আপনার গলায় ওভাবে করতে করতে পরে একটা সময় আসলে এখন বেশিরভাগ কাজগুলো নিজেরই করা হয়, মানে বাইরের কাজ খুব রেয়ার। নাটকের গানের কাজগুলো করছেন, আবার চলচ্চিত্র তো আছে, ওটিটির কাজ অনেক বেশি করা হচ্ছে আপনার। প্ল্যাটফর্ম অনুযায়ী গানের কাজের যে ধরন সেটা কি পরিবর্তন হয় কিনা? ডেফিনেটলি পরিবর্তন হয়, কারণ হচ্ছে আপনার ধরেন ড্রামার কাজগুলো যখন করি তখন ড্রামার প্যাটার্নটা এক ধরনের থাকে, যেহেতু এটা ইউটিউব, সো এখানে এটা যেহেতু একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে সব ধরনের অডিয়েন্স আসে, তখন একটু বিজনেসের কথা চিন্তা করেও লেভেলদের জন্য অনেক কিছু আসলে মানে যেটা গল্পের সাথে যেটা মানানসই, হ্যাঁ টার্গেট অডিয়েন্স কারা, ওদেরকে কানেক্ট করে দেন আমরা কাজটা করি। আর যখন ওটিটির কাজ করা হয় তখন দেখা যায় কি একটা বিশেষ গল্প নিয়ে সবাই একটা জার্নিতে নামি আমরা, যেটা গল্পের সাথে আসলে যেটা না হলে না, এবং ওটিটির কাজের জন্য মনে হয় অনেকটা সময়ও পাই। বাট ড্রামার কাজগুলো হয় কি আসলে প্রতিনিয়ত এটা খুব প্রেসারের মধ্যে দিয়ে আসলে করা হয়, যেহেতু অন এয়ার গুলো থাকে, অনেক রুলস থাকে সব জায়গায়, সো চেষ্টা করি যত আর্লি অল্প সময়ের মধ্যে যতটা কোয়ালিটি মেইনটেইন করে কাজটা করা যায় আর কি। কম্পোজিং এর ক্ষেত্রে বা সুর করা, গান লেখা, এই যে সঙ্গীত পরিচালনা কাজটা টোটাল আসলে প্রসেসটার ভেতর দিয়ে যখন যেটা, তখন একটু প্রেসারাইজড বা একটু কম্পিটিশনটা ফিল করেন কিনা অন্যান্যদের সাথে? সেটা খুব একটা বলতে পারছি না, বাট নিজের সাথে নিজে অ্যাকচুয়ালি আসলে প্রতিনিয়ত ফাইট করে যাচ্ছি যে আসলে আরো বেটার কিভাবে করতে পারবো। একটু গান শুনি, তারপর আমরা বাকি গল্পে যাই। কোন গানটি শুনছি? গানটির নাম হচ্ছে আমার হয়ে থাক না। গানটি লিখেছিলাম আমি, আমার কথা সুর সঙ্গীতে। গানটি গিয়েছিলাম আমি আর পড়শি, সো আমি অল্প করে গানটা একটু শোনাই। অজানা বৃষ্টি এসে ভেজালো পুরো শহর, আমি রোজ ভিজে যাই তোর প্রেমে অগোচর, কবে থেকে মনে মনে চলছে স্বপ্ন বোনা, ভালোবাসার দিনগুলো যায় না তো গোনা, আড়ালে হোক আর যেভাবেই হোক না, করব তোর মনের দেখাশোনা, আমার চোখে তাকিয়ে স্বপ্নগুলো দেখ না, স্বপ্নগুলো দেখ না, স্বপ্নগুলো দেখ না, ভালোবেসে আজ থেকে আমার হয়ে থাক না, আমার হয়ে থাক না, আমার হয়ে থাক না। যখন গান গাইছেন আপনি, তখন তো আসলে অনেক রকম অডিয়েন্স থাকে এবং ভক্তরাও থাকে, নিশ্চয়ই আপনার একটা নির্দিষ্ট ভক্ত মহল আছে, সেখানে তো নারী ভক্তরাও আছে। নারী ভক্তরা তাদের ভালোবাসা কিভাবে প্রকাশ করে? তখনই বুঝতে পারি যখন আসলে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যখন বিভিন্ন রিলস বা কিছু আপলোডস দিই, দেখা যায় কি ওখানে তো আসলে অনেক রকমের কমেন্টস পাই, যে আমার পছন্দের শিল্পী, আবার তার নিচে অনেকে এসে কমেন্ট করে আমারও। সো আর স্পেশালি ইউটিউবে যখন কোন একটা ভালো গান আসে, যখন দেখি মানুষ পছন্দ করে, খুব অ্যাপ্রিশিয়েট করে, মানে আলহামদুলিল্লাহ, মোটামুটি যদি বলি নেগেটিভ পজিটিভ কমেন্ট তো অনেকেই করবে, সমালোচক বিভিন্ন রকম, বাট আলহামদুলিল্লাহ স্টিল আপনাদের সবার ভালোবাসা এই পর্যন্ত পজিটিভ কমেন্টই বেশি মানে পাচ্ছি রেগুলার। হ্যাঁ, আপনি কিন্তু খুব ডিপ্লোম্যাটিক হতে আমার প্রশ্নটা অ্যাভয়েড করে গেলেন। আচ্ছা, এবার একটু জানতে চাইবো, যেটা বলছিলেন নেগেটিভ কমেন্ট, এটা অ্যাকচুয়ালি এখন তো অনেক ট্রোলের সম্মুখীন হতে হয়, তাই না? যে কোনো কিছু আপনি করছেন বা গান গাইছেন, যে কোনো সময় যদি একটু ভুল কোনো কিছু হয়ে যায় তখন তো শেষ।
তো সেই জায়গাটা আসলে কিভাবে ম্যানেজ করেন যখন সোশ্যাল মিডিয়াতে কোনো নেগেটিভ কমেন্ট আসে, সেটা অ্যাকচুয়ালি আপনাকে ভাবায় কিনা? আমি যখন একটা গান করি এটা যে আসলে সবার যে ভালো লাগবে এটা তো আসলে বাধ্যতামূলক না। আমি গান করি আমার টার্গেট অডিয়েন্স বলবো না, যারা আমার গান পছন্দ করে, আই বিলিভ আমি যে গানই করি না কেন ডেফিনেটলি আমি তো একটা গান ভালোবেসে করি, সো ওরা যারা আমাকে অ্যাকচুয়ালি ভালোবাসে ওরা আমার প্রতিটা গানে ওরা ভালোবাসছে, প্রতিনিয়ত ভালোবাসা পাচ্ছি ওদের কাছ থেকে আমি। আর দেখা যাচ্ছে কিছু অডিয়েন্স এমন থাকে যে আমার গান হয়তো কোনো কারণে তার পছন্দই না, আচ্ছা, সে তার বিরক্তির কারণ হয়ে দেখা যাচ্ছে সে তার মতো করে কিছু একটা লিখে দিল, আজেবাজে কোনো মন্তব্য করলো, যে কোনো কিছু লিখে দিল। বাট আমি অলওয়েজ কমেন্টগুলো স্কিপ করি। আসলে ভালোবাসার মানুষগুলোর এত কমেন্ট পায়, এই দু একটা নেগেটিভ কমেন্ট আসলে কোনো মাইনে রাখে না আমার কাছে। আসলে এটা একদম সত্যি কথা। 2017 সালে শিরিন জাওয়াদের সাথে আপনার প্রথম কাজ করা হয়েছিল, এটা অভিজ্ঞতার কথা জানতে চাইবো। লাকি ফিল করি, আপুর মতো এত বড় একটা আর্টিস্টের সাথে আমি তখন একটা অ্যালবাম ফিচারিং করতে পেরেছিলাম। তখন কি এক্সাইটেড ছিলেন বেশি নাকি? অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আপুর কাজ যারা করেছেন মানে ওনারা হচ্ছে আসলে আমাদের ওয়ান কাইন্ড অফ আমাদের মিউজিক গুরুস, হাবিব ওয়াহিদ ভাই, ফুয়াদ আল মুক্তাদির ভাইরা। দেন ওনাদের করার পর ওনাদের মতো এত সিনিয়র মিউজিশিয়ানসদের পরে আপুর একটা অ্যালবাম ফুল আমি ফিচারিং করতে পেরেছিলাম ওই সময়ে। সো এটা তো আসলে একটা ব্লেসিং। এবং এটা আপনার ক্যারিয়ারের স্টার্টিং ছিল? আমার ক্যারিয়ার স্টার্টিং যদি বলি, আসলে আমি তো মিউজিক করি 2009 থেকে। সো তখন টুকিটাক অল্প অল্প কিছু অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কিছু ছোট ছোট কিছু সলোস রিলিজ দিতাম। আচ্ছা, ওই মুহূর্তে ওগুলা খুব একটা বেশি জনপ্রিয়তা পায় নাই শুরুর দিকে। দেন যেটা করি আপনার পরের দিকে যেটা করলাম, মিউজিকের জন্য নিজেকে আরেকটু ইমপ্রুভ করার জন্য আমি দেশের বাইরে যাই। আমি মিউজিক নিয়ে 4-5 বছর বাইরে পড়াশোনা করি, ইন্ডিয়া ছিলাম বেশ কয়েক বছর। বেশ কিছু কম্পোজারদের সাথে কাজ করি, সাউন্ড ইঞ্জিনিয়ারদের সাথে কাজ করি। দেন যখন নিজের ফিল হলো যে না আমি এখন পারফেক্ট আছি কাজ করার জন্য, যে কোনো মোটামুটি আমি এখন তৈরি, হ্যাঁ, দেন আমি দেশে আসছি 13 দিকে। দেশে আসার পরে দেন 14 দিকে আমার একটা 15 দিকে আমার একটা অ্যালবাম রিলিজ পাই, যেটার নাম হচ্ছে সাহির মিক্স। যেখানে ওই সময়ের মানে ওই সময়কালীন যারা মানে ভালো করছিলেন যত আর্টিস্টরা, যারা বাংলাদেশের ওই মুহূর্তে ট্রেন্ডি আর্টিস্ট বলবো না, পপুলার জনপ্রিয় যারা আর্টিস্ট ছিলেন সবার সাথে ওই মুহূর্তে ওই মিক্স অ্যালবাম আমার কাজ করা হয়েছিল। দেন 16তে আমি একটু কিছু নিজের জন্য কিছু কাজ করছিলাম, কিছু টুকটাক ছোট ছোট বিভিন্ন প্ল্যাটফর্মে কাজগুলো করছিলাম আস্তে আস্তে। দেন 17তে শিরিন আপুর সাথে দেখা হয়, সেটাও পাবেলের থ্রুতেই দেখা হয়। দেন আপু আসছে, আপুকে আমি সাডেনলি ফোন দিলাম আপুকে। তো আসলে আপুর ভয়েসটা শুনে কনফিউজড হয়ে গিয়েছিলাম, মানে ওনার ফোনে ভয়েসটা শুনতে আমি বুঝতে পারছিলাম না যে এটা শিরিন জাওয়াত রিসিভ করেছে আর অ্যানাদার বা ওনার ম্যানেজার বা কি। আমি বললাম হ্যালো, বলে হ্যালো। তাই আমি বললাম আপু কেমন আছেন? আপু বলি না প্রথমে, আমি বললাম এটা কি শিরিন আপুর নাম্বার? বলে হ্যাঁ। আমি কি একটু ওনার সাথে কথা বলতে পারি? বলে শিরিন স্পিকিং। আচ্ছা, আমি বললাম ও আপু। পরে আমাকে পরে বুঝতে পারলাম যে আসলে আপুর ফোনে ওনার ভয়েসটা তো টোটালি গড গিফটেড। হ্যাঁ, সো আপুর সাথে কথা বললাম। আপুকে হাট করে বললাম আপু আমি তো একটা গান বানাইছি আপনার জন্য। উনি তখন চট্টগ্রামে কক্সবাজার ঘুরতে গিয়েছেন, মানে ফ্রেন্ডসদেরকে নিয়ে, ফ্যামিলি নিয়ে। বলে তুমি আমার ব্যাপারে কিছু জানো না টানো না, তোমার সাথে পরিচয় নেই, তুমি আমার জন্য গান করে ফেলছো? আমি বললাম আমি জানি আপনি চিটং এ আসছেন, আমি ভাবলাম এই সুযোগটা মিস করা যায় না। আপনি যেহেতু 5 বছর পর দেশে আসেন, উনি যেমন ওনার প্রথম অ্যালবাম যখন সাথে ছিল পাঞ্জাবি আলা ছিল, এরপর ভারতে এসে আবার বেশ কয়েক বছর পর তো আবার আপনার ধরেন মাতোয়ালি করলো। হ্যাঁ, মানে আপনি তার সম্পর্কে তো খোঁজ খবর রাখছেন। এরপর আবার আর বেশ কয়েক বছর পর আবার আমি ওনার কিছু সলোস অনেকের সাথে রিলিজ পেয়েছে, মানে ফুল অ্যালবাম বলতে একটা করেছিল হাবিব ভাই, একটা ফুয়াদ ভাই, দেন ফুল একটা অ্যালবাম করার সুযোগটা আমি পেয়েছিলাম আর কি। দ্যাটস ওয়াই খুব আনন্দ, মানে মনে খুব আনন্দ ছিল এটা নিয়ে। আপুর সাথে যত আপু আসছে এবং তার সাথে কাজ করে আপনি মনে অনেক কিছু শিখেছেন। অনেক কিছু শিখছি আসলে, সে খুবই ট্যালেন্টেড একজন পারসন। ইভেন আমি যদি বলি মিডিয়াতে আমার স্টিল যদি বলি একজন গার্জিয়ান যদি বলি, আমার এই পর্যন্ত আসার যদি একটা আসলে গাইডলাইন দিয়ে থাকেন, গাইডলাইনে যদি প্রপার গাইডলাইন দিয়ে থাকেন, আসলে আমি তার কথা আসলে কোনোদিন অস্বীকার করার কোনো অপশন নাই। আমি যাদের সাথে কাজ করেছি ইচ এন্ড এভরিওয়ানই আসলে আমাকে ভালোবাসে, সবাই যার যার মতো করে তাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আমি বলছি শুরু থেকে যদি যে প্রপার গাইডলাইনটা হয়তো না পেলে আফরাল সাহির হয়ে ওঠা হতো না। ইন্ডাস্ট্রির সাথে আসলে কিভাবে কাজ করতে হয় এটা কিন্তু সেই গাইডলাইনটা আমাকে টোটালি তখন থেকে হচ্ছে কিভাবে কি করলে
টোটাল প্ল্যানিংটা প্রতিটা জিনিস সাজিয়ে দিয়েছিল আপু। একজন গার্জিয়ান দরকার, একজন গার্জিয়ান দরকার আসলে। আপনার বেড়ে ওঠা চট্টগ্রামে, সেই সময়টা পরিবেশটা কেমন ছিল? কারণ আমরা তো জানি যে চট্টগ্রামে আসলে সাংস্কৃতিক আবহটাই একটা অন্যরকম, আবহটা অন্যরকম। যেমন আমাদের ধরেন আমি তো আসলে যেটা ছিল এটা আপনিও বুঝেন যে আসলে মিউজিক যখনই কেউ করতে চায় ফ্যামিলি থেকে শুরুতে আসলে কেউ সাপোর্ট করে না, বিকজ এই প্রফেশনটার আসলে ফিউচারটা নিয়ে কেউ আসলে মানে কনফিডেন্টলি থাকতে পারে না। সো আমার আম্মু ছিল আমার সাপোর্টে শুরু থেকে। আমার আম্মু আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে শুরু থেকে। আস্তে 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 মিডিয়াতে আসলাম, অল্প অল্প কাজ করছি। দেন অনেক রকমের আসলে অপশন ছিল যে এই করব না সেই করব, বাট ঘুরে ফিরে আসলে মিউজিক থেকে সরতে পারছিলাম না। মানে মিউজিকটাই টোটালি ব্লাডে, লাইফে যা কিছুই থাকুক না কেন মিউজিকটাকে রাখতে হবে। মিউজিকটাকে রাখতে হবে। ছোটবেলায় কার কাছে গান শিখেছিলেন? আমার বড় ভাই কাছের, ওনারা তখনকার সময় ওনারা গান করতেন, তো মাঝে মধ্যে ওনাদের সাথে যেতাম, একটু হারমোনিয়ামে গান ধরলে একটু ওনাদের থেকে অল্প স্বল্প একটু তালিমটা নিতাম। দেন হচ্ছে দুই একটা ভাইয়া ছিল যারা ব্যান্ডে পারফর্ম করতো, সো ওনাদের প্র্যাকটিস প্যাডগুলোতে তখন যেতাম। যখন নিজে গান করতাম না, ওনারা গাইতো শুনতাম, মাঝে মধ্যে সুযোগ পেলে একটু সাউন্ড চেকের সময় আমি একটু গান করতাম। তো একটা সময় গিয়ে নিজেই একটা ব্যান্ড রেডি করি চিটংয়ে। আমার মূলত শুরুটা আসলে ব্যান্ড মিউজিক দিয়ে। আচ্ছা। দেন ওখান থেকে আসলে একটু চেঞ্জ করে, যেহেতু এখানকার আমাদের যে কাজগুলো হয় ওয়ান কাইন্ড অফ যদি বলে একটু কমার্শিয়াল পারপাসে যে কাজগুলো করা হয়, এখানে তো আসলে একটু পপ ঘরানার মিউজিকগুলো আমরা বেশি করি। সো দ্যাটস ওয়াই এখানে এই প্যাটার্নে মিউজিকগুলো করা হয় আর কি। কখন আসলে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন কাজ করেছে কিনা? সেটা কাজ করেছে বলতে আমি যখন 17 শেষের দিকে যখন ঢাকাতে ইন করব, তো ওই টাইমে আশপাশের অনেকজন কাছের অনেকেই ছিল, তো অনেকজনের সাথে কথা বলছি, সবাই তো আসলে বলতেছে এখানে কোনো মিউজিক লাইনের অবস্থা ভালো না, এখানে সবকিছু আগের মতো নাই, হুদায় আসতেছো ওখানেই ভালো আছো, এই ব্লা ব্লা। সো আমার অলওয়েজ লাইফে একটা টার্গেট ছিল যে আমি আসলে যেটা আমি স্টার্ট করি আমি সেটা শেষ করব। আমি দেখতে চাই যে আসলে এটার এন্ডটা কোথায়, শেষ পর্যন্ত কি হয় সেটা দেখতে চাই। ওকে, আমার কথা যদি কিছু না হয় দ্যাটস অ্যানাদার কেস, যদি কিছু হয় অলওয়েজ পজিটিভ মাইন্ড নিয়ে যে কোনো কিছুতে মানে আগানো দরকার আমাদের সবার, যেটা আমি ফিল করি। আসছি প্রথম 2-3 মাস দেখা যাচ্ছে কি আপনার মানে অ্যাজ ইউজুয়াল, মানে কোনো কাজ হচ্ছে না, কিছু হচ্ছে না, কারণ আসছি সবার সাথে মাত্র হাই হ্যালো হচ্ছে, পরিচয় হচ্ছে সবার সাথে, তো সাথে সাথে তো কেউ আমার ব্যাপারে না জেনে ইনফরমেশন না নিয়ে কেউ একটা কাজ নিয়ে আসবে না। হ্যাঁ, সো আর আমার টার্গেট ছিল তখন থেকেই যদি কাজ করে একটু বড় পরিসরে ভালো কাজগুলো করা, যেটা আমার শুরু থেকেই। সো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে আমার কাজ খুবই লিমিটেড, খুব মানে আমার কোয়ান্টিটি খুবই কম আমার কাজের, কিন্তু আমি কোয়ালিটি সব সময় ধরে রাখার চেষ্টা করছি। এটা একটা বড় ব্যাপার যে চেষ্টা এবং সাধনা পরিশ্রম সমস্ত কিছুকে এক জায়গায় করেই না আসলে সফলতার পথে আমাদেরকে হাঁটতে হয়। সেই জায়গা ধৈর্য ধারণ করাটা ভীষণ রকম কঠিন। নতুন কোন চলচ্চিত্রের কাজ সামনে আসবে কিনা? নতুন চলচ্চিত্রের কাজ আসবে, আপনার জামদানি একটা মুভি আসবে, সেটা তো হচ্ছে রওশন আর শিবা আলী খান অভিনয় করেছেন, এন্ড ওটা ডিরেক্টর ছিল অনিরুদ্ধ রাসেল ভাই। ওখানে দুটো গান আছে, একটা গানের নাম হচ্ছে চাঁদের বুড়ি, ওই গানটি গিয়েছি আমি আর কোনাল আপু। আরেকটা গান আছে ইটস কল আইটেম সং, যেটা বলে আমরা ড্যান্স নাম্বার। সো ওই গানটা আমি আর কোনাল আপু ভয়েস দিয়েছি। কথা বলে দারুণ লাগলো, দুর্দান্ত একটা সময় কাটালাম আমরা। আপনার কণ্ঠে আরো একটি গান আমরা শুনবো, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য। গানটি শুনবার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110 বীরতম CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সফলতা খুব বাজে শিক্ষক। সফল হলে স্মার্ট মানুষেরা ভাবতে প্রলুব্ধ হন যে তারা হাঁটতে পারেন না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ কল্যাণময় হোক। এবার গানটি লিখেছেন আহমেদ রিজভী ভাই, সুর ও সঙ্গীত আমার করা। আমি গানটি থেকে অল্প একটু অংশ শোনাই। আজ থেকে আমি শুধু যে তোমার, তুমি ছাড়া মন অসহায়, পাশে
পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না আমায়, ভুলো না আমায়। পাশে থেকো চিরদিন, ভুলো না আমায়, ভুলো না